প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মারুফ রনি। এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব ওষুধ শিল্প নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আবু ম ফারুক, এবং সেই সাথে রয়েছেন ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক জনাব মুস্তাফিজুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। শুরুতেই জনাব আবু ম ফারুক, আপনার কাছে আসতে চাই যে আমরা সবসময় শুনি যে আসলে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা খুবই সম্ভাবনাময় একটা খাত বাংলাদেশের জন্য, যেহেতু আমরা এরই মধ্যে 2033 সাল পর্যন্ত আমরা একটা প্রপার্টি রাইটসের যেই বিষয়গুলো আছে সেটা আমরা পেয়েছি, কিন্তু সেই অনুযায়ী কি আমরা আসলে এগুতে পারছি? সেই যেই সম্ভাবনা রয়েছে, বিশ্বব্যাপী যে বাজার রয়েছে, সেখানে আমাদের আসলে কি দুর্বলতা রয়েছে কিনা? কিছু দুর্বলতা তো আছেই, তবে দুর্বলতার তুলনায় আমাদের সম্ভাবনাটার দিকটাই আমরা বেশি উজ্জ্বল মনে করি। কারণ হলো যে আমাদের ইতিমধ্যে যে অর্জিত সাফল্য, এটা খুব খারাপ না আর কি। আপনি দেখুন, আমরা এই মুহূর্তে আমাদের বছরে যে ওষুধগুলো দরকার হয় সারা দেশে, বার্ষিক চাহিদা তার 98% আমরা কিন্তু নিজেরা এখন তৈরি করতে পারছি, এবং এটা একটা অনেক বড় সাফল্য। আপনি সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, যার কথাই বলেন, মিয়ানমারের কথা বললাম না এই জন্য যে মিয়ানমারে হলো জাস্ট উল্টা। 97% তারা ইম্পোর্ট করে, 3% তারা তৈরি করে। আমরা 98%, মানে তাদের চাইতে ফিগারটা আমাদের অনেক অনেক ভালো, একেবারে অপোজিট। তো ভারত, পাকিস্তান তাদের তুলনায়ও কিন্তু আমরা ভালো। ভারত একটা খুব বড় শক্তি এই এলাকায়, বাণিজ্যিক দিক থেকে, ওষুধের দিক থেকে তো বটেই। আমরা দুটা মাত্র ওষুধ কোম্পানি এফডিএতে, মার্কিন যুক্তরাষ্ট্রের এফডিএর অ্যাপ্রুভাল পেয়ে ওষুধ রপ্তানি শুরু করেছি গত জুন মাস থেকে। ভারত করছে 6-7টা কোম্পানি অনেক আগে থেকেই, এবং এখন আরও বেড়েছে। তো তারপরেও আমরা যদি ওই টোটাল অ্যানুয়াল ডিমান্ডের মিট আপ করার ব্যাপারটাকে দেখি, তাহলে কিন্তু আমরা ইন্ডিয়ার চাইতে বেটার পজিশনে। আরেকটা বিষয় হলো ওষুধের দামের বিষয়টা। আমাদের আয়ের তুলনায় আমাদের যে ওষুধের দাম, সেটাও কিন্তু বেশ একটা স্বস্তিজনক অবস্থায় আছে। আপনি আমাদের ওষুধগুলো আপনি যদি দেখেন আশেপাশের দেশগুলোতে, সেখানেও কিন্তু দাম দেখবেন আমাদের চাইতে বেশি। আরেকটা বিষয় হলো যে আমরা এক্সপোর্ট করা শুরু করেছি, এবং এখন 125টা দেশে আমরা ওষুধ রপ্তানি করছি। আগে আমাদেরকে ঠাট্টা করে বলতো যে ভাই, আপনারা গরিব দেশের ওষুধ গরিব দেশের মানুষেরা খায়, এটাতে এত বাহাদুরির কি হলো? তো সেখানে আমাদের উত্তরটা হলো যে এটা ঠিক না। ধারণাটা এরকম না। কারণ হলো ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী বা জাতিসংঘের বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী গরিব দেশ বা এলডিসি, লিস্ট ডেভেলপ কান্ট্রি, স্বল্পোন্নত দেশ, তাদের সংখ্যা পৃথিবীতে কত? 50। আমরা ছিলাম কিছুদিন আগেও তার মধ্যে, আমরাও বেরিয়ে এসেছি। এখন আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ। তো তাহলে ওই যে 49টা দেশ বা 50টাও যদি আমরা ধরি, এর মধ্যে আমাদের বাকি দেশগুলো কারা? 125টা দেশের মধ্যে যদি 50টা ধরি এলডিসি, লিস্ট ডেভেলপ কান্ট্রি, সবচেয়ে গরিব, বাকি নিশ্চয়ই উন্নত দেশ, বাকিগুলো নিশ্চয়ই উন্নয়নশীল, মানে ডেভেলপিং। আরেকটা হলো উন্নত দেশ, এবং উন্নত দেশের মধ্যে আমেরিকাটা বাকি ছিল ওষুধ পাঠানো। আমরা কিন্তু জার্মানিতে, ফ্রান্সে, ইংল্যান্ডে ওষুধ পাঠাচ্ছি। আমাদেরকে যারা মিসকিন বলে অবজ্ঞা করতো, তাচ্ছিল্য করতো, ওই মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও কিন্তু আমরা ওষুধ পাঠাচ্ছি। সৌদি আরব থেকে শুরু করে কুয়েত, কাতার, সব জায়গাতে, দুবাইতে কিছুদিন আগে আমি নিজেই দেখেছি অনেকগুলো ওষুধ দোকানে, ফার্মেসিতে বাংলাদেশের ওষুধ ভালো বিক্রি হচ্ছে। আমরা এদিকে যদি যাই, সিঙ্গাপুরে আমাদের ওষুধ বিক্রি হয়, থাইল্যান্ডে হয়, মালয়েশিয়াতে হয়। মালয়েশিয়াতে প্রচুর সংখ্যক ওষুধ বিক্রি হয়, যদিও ওদের ওষুধ কোম্পানি আছে। তারপরেও মালয়েশিয়া একটা উন্নত দেশ হওয়ার পথে। তারা দাবি করে যে আমরা উন্নত হয়ে গেছি, কিন্তু জাতিসংঘ এখনও মালয়েশিয়াকে উন্নত দেশ বলে স্বীকার করে নেয়নি, হয়তো খুব শীঘ্রই নেবে। আমরা কিন্তু সেখানে দিচ্ছি। সবচাইতে বড় যে উন্নত দেশটা ছিল আমেরিকা, ওটা বাকি ছিল। এই বছরের জুন মাস থেকে আমরা সেখানে ওষুধ পাঠানো শুরু করেছি। অতএব এটা কোনো দয়া দাক্ষিণ্যের বিষয় না, এটা কোনো বিশেষ করুণার বিষয় না। তো এই যে সাফল্যগুলো, আপনি 2% যেই ওষুধটা আমদানি করেন, সেটা কি? সেটা যদি তাকান তাহলে দেখবেন অতি হাই টেকনোলজি অ্যান্টিবায়োটিক্স, ইমিউনোলজিক্যাল প্রোডাক্টস, ভ্যাকসিনস, তারপরে নানান রকমের হরমোন, এই ধরনের ওষুধগুলো আমরা কিন্তু অন্যান্য দেশ যেরকম ওষুধ আমদানি করে, আমরা কিন্তু সেগুলো আমদানি করছি না। আমরা অনেক অনেক বেশি প্রযুক্তি সমৃদ্ধ যে ওষুধগুলো, সেগুলোকেই শুধু আমদানি করছি। এবং আমরা আশা করি যে এগুলোও কমে যাবে এক সময়। যেমন ধরুন ইনসুলিন, আমরা সবটাই তো বাইরে থেকে আনতাম, এখন তো ইনসুলিন আমরা নিজেরাও তৈরি করছি। ভ্যাকসিন আগে
মানে প্রায় সবটাই বাইরে থেকে আমদানি করতে হতো। এখন কিন্তু কিছু কিছু ভ্যাকসিন আমরা নিজেরাও তৈরি করছি, দেশীয় কোম্পানি ভ্যাকসিন তৈরি করছে। তবে একটা দুর্বলতার জায়গা কিন্তু আছে। জায়গাটা হলো যেটা আপনি বলছিলেন যে মানে কোনো শর্টকামিংসগুলো বা সমস্যাগুলো কি সেইভাবে এগুতে পারছি না কেন। আমরা কিন্তু এইটা আরও বেশি এগুতে পারি যদি আমাদের ওই কাঁচামালের বিষয়টা, র মেটেরিয়াল, সেই র মেটেরিয়ালটা কিন্তু এখনও আমাদের দেশে অনেকগুলো র মেটেরিয়াল তৈরি হয়, কিন্তু সেগুলো আর ওই মানে পরিমাণটুকু বেশ কম কম, এবং আমাদের আমদানি নির্ভর, প্রচুর, আমাদেরকে প্রচুর আমদানি র করতে হয়। মেটেরিয়ালসের বিষয়টাতে আমি আরেকটু পরে আসতে চাই, তবে তার আগে আমি জনাব মোস্তাফিজুর রহমান আপনার কাছে আসতে, যেটি হচ্ছে আমাদের আলোচনার বিষয় হতে পারে যে আপনারা নতুন এসছেন কোম্পানি ওয়ান ফার্মা, তো আপনারা কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন? এই সেক্টর তো আসলে উনি যেটি বললেন, স্যার যেটি বললেন যে আসলে অপার সম্ভাবনাময় একটি সেক্টর। তো নতুন কোম্পানি হিসেবে আপনারা নিজেদেরকে কতটুকু সক্ষম করে তুলতে পারছেন এই বিশ্ববাজারের তুলনায়, এবং আমরা যেই পেটেন্টের যে সুবিধা আমরা পাচ্ছি সেই হিসেবে আপনার মূল্যায়নটা কি? ধন্যবাদ। প্রথমত আমি বলি যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস এটা কোনো সাধারণ কমোডিটি নয়। ফলে এটার উৎপাদনের ক্ষেত্রে এটার যে প্রতিটা প্রসেস যেটা আছে স্টেপ বাই স্টেপ, আপনি যদি বলি র ম্যাটেরিয়ালস, মেশিন, মেথড, এই সমস্ত বিষয়গুলো এটা সুনির্দিষ্টভাবে ডিফাইন করা আছে। ফলে আমরা নতুন বা পুরাতন যে কোম্পানি হোক না কেন তাকে জিএমপি গাইডলাইন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ঔষধ উৎপাদনের প্রক্রিয়ার যে বিষয়গুলোকে তারা সুনির্দিষ্টভাবে ডিফাইন করে দিয়েছে, এবং যেটা আমাদের দেশের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যে রেগুলেটরি বডিজ এগুলোকে কন্ট্রোল করে, নতুন পুরাতন সমস্ত কোম্পানিকেই এইগুলোকে মিট আপ করেই আসতে হয় এটা উৎপাদনের ক্ষেত্রে। এখন প্রশ্ন আসে, চ্যালেঞ্জটা হলো বাজারজাতকরণের ক্ষেত্রে। বাজারজাতকরণ মার্কেটিং এটা একটা কৌশল, স্ট্র্যাটেজির বিষয়। স্ট্র্যাটেজি মানে হলো ধরেন আপনি কম্পিটিটরসকে কিভাবে বিট করবেন, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেবেন, এখানে ফাস্ট ইফেক্টিভ সার্ভিসেসের মাধ্যমে এটাকে বাজার দখল করার বিষয় আছে। আপনার কাছে যথেষ্ট তথ্য উপাত্ত থাকলে তাহলে আপনি কৌশল নির্মাণ করতে পারবেন। চ্যালেঞ্জ আছে, যেখানে বিজনেস মানি হলো চ্যালেঞ্জ, বিজনেস মানি হলো কম্পিটিটরকে বিট দেওয়া, সেগুলো আমরা করছি। তবে আসার বিষয় হলো যে আমাদের কোম্পানির একটা গ্লোরিয়াস পাস্ট ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে। আমরা যে সমস্ত এগ্রিকালচার প্রোডাক্টে আমরা রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পদক পেয়েছি, ফলে আমাদের যেহেতু সাকসেস রেকর্ড আছে এবং আমরা যে গ্রুপের সঙ্গে কাজ করি সেখানে আমরা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছি, তো সেখান থেকে আমাদের একটা আত্মবিশ্বাস এসছে যে একটা সাকসেস থেকেই সাকসেস ব্রিড হয়। তা আমরা যেহেতু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমরা করেছি, এখানে আমাদের র ম্যাটেরিয়ালস আমরা সেই সমস্ত সোর্স থেকেই নিচ্ছি, যেটা প্রথমত এটা ভ্যালিডেটেড, দ্বিতীয়ত এটা হলো সেই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বাই কোয়ালিটি বাই প্রাইস, এগুলো আমরা দেখছি। যে সমস্ত মেশিন এখানে ব্যবহার করা হচ্ছে সেগুলো জিএমপি সার্টিফাইড মেশিন, যেগুলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হচ্ছে পৃথিবীর অন্য দেশে, সেই সমস্ত মেশিন নিয়েছি। আর আপনি জানেন যে মেশিনের পেছনে যে লোকটা থাকবে তাকে প্রফেশনাল, এখানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কিন্তু এগুলো ডিফাইন করা আছে, সেখানে কোন পদে কোন যোগ্যতার লোক থাকবে এগুলো সুনির্দিষ্টভাবে নির্ধারিত আছে, সেগুলো আমরা মিট করেছি। তা আমি মনে করি যে আগামী দিনে বাংলাদেশের পরিচয় হবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি দিয়ে। আরেকটি বিষয়, এখন এই সেক্টরগুলোতে যেই কথাগুলো আসছে যে আমাদের এত যেহেতু পোটেনশিয়াল একটা সেক্টর, তো সেহেতু এই সেক্টরটাতে আরও তো নতুন নতুন ইনভেস্টমেন্ট আসা প্রয়োজন, ভালো ইনভেস্টমেন্ট আসা প্রয়োজন। আমরা কিছুদিন আগেও আমরা এক নিউজ দেখলাম, হয়তো আপনিও সেই কমিটিতে ছিলেন, যে 20টি কোম্পানি লাইসেন্স বাতিল করা হয়েছে। হ্যাঁ, তো এগুলো তো একটা রয়েছে যে অনেক প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে, তারা ঠিকমতো অপারেশনে আসতে পারছে না, কিংবা ভালো বিনিয়োগ এখানে আসছে না। এটার আসলে মানে কারণটা কি? ব্যাপার হলো যে যে কোনো সেক্টরেই ভালো মন্দ দু রকমের লোকজনই থাকে। ইন্ডাস্ট্রির মধ্যেও অনেকে আসেন যারা সত্যি সত্যি খুবই শিল্পটাকে বিকাশ লাভ করুক সেটা চান, এবং এর উদাহরণ তো আছে আমাদের দেশে। যে আপনি যদি টপ 20 কোম্পানির কথা বলেন, তারা কিন্তু সেই ছোট থেকেই বড় হয়েছে এবং সবাই স্ট্রাগল করে করে বড় হয়েছে এবং সুনাম অর্জন করে করে বড় হয়েছে। এটি আসলে রাস্তা। আপনি পৃথিবীর যে কোনো দেশে যান, যে কোনো কোম্পানির কথাই বলেন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সবাই কিন্তু ছোটো জায়গা থেকেই, আপনি ফাইজার বলেন, স্কুইব বলেন, লিডারলি বলেন, অ্যাবট বলেন,
এরা কিন্তু খুবই ছোট প্রতিষ্ঠান ছিল, কেউ কেউ ওষুধের দোকান ছিল, সেখান থেকে আজকে কোম্পানি, বিশ্ববিখ্যাত কোম্পানি। তো ফার্মাসিউটিক্যাল ফিল্ডের বড় মজাটা হলো যে যদি আপনি ভালো ওষুধ তৈরি করেন, মার্কেট আপনাকে বিমুখ করবে না, আপনাকে মার্কেট রিটার্ন দেবে। এবং এইটা আমাদের দেশে কোনো কোনো অসাধু ওষুধ কোম্পানির মালিকগণ বুঝতে পারেন। আমি একজন মালিকের সামনে কথা বলছি এবং নিশ্চয়ই উনিও একমত হবেন যে সব কথা আমরা বলতে পারি না পাবলিকলি, এবং আমরা যেটা মানে বুঝি যেটা এবং যেটা বলতে যতটুকু পারি তার মধ্যে এতটুকু বিষয়টা বলা যায় যে আমাদের দেশে এই সাকসেসের পাশাপাশি বেশ কিছু ওষুধ কোম্পানি তারা সত্যি সত্যি নিম্নমানের ওষুধ তৈরি করছে, নকল ওষুধও তৈরি করে। আমি নিজে সেই আপনি যে কমিটির কথা বললেন, সংসদীয় কমিটির থেকে যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল, আমি সেখানে ছিলাম আহ্বায়ক আপনারা দীর্ঘ একটা সুপারিশও দিয়েছিলেন। আমরা সুপারিশ দিয়েছি এবং সেই সুপারিশের ভিত্তিতে মাননীয় সংসদীয় কমিটি, মাননীয় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তারা নির্দেশ দিয়েছেন ওষুধ প্রশাসনকে, তারাও বাস্তবায়নের চেষ্টা করছেন। তো এইটা কিন্তু আসলে মানে সমস্যার সামান্য একটা অংশ, কিন্তু এর বাইরেও কিন্তু সমস্যা আছে, এখনো রয়ে গেছে। অতএব এইটা কিন্তু মনিটরিংটা সবসময় একটা চলমান প্রক্রিয়া রাখতে হবে, একটা চলমান প্রক্রিয়া। যে নিয়েই করবেন তাকে ওই সিস্টেমটাকে বা ওই লোকগুলোকে একটা চলমান প্রক্রিয়ার মধ্যে রাখতে হবে। এটা কিন্তু মানে এই না যে বাংলাদেশে এই কয়টা কোম্পানি শুধু খারাপ, আর কোনো খারাপ কোম্পানি নেই বা ভবিষ্যতে হবে না, এটা বলা মুশকিল। আজকে যে ভালো কোম্পানি সে কিন্তু আগামী দিনে খারাপ হতেও পারে। এটা হলো নিয়তের বিষয়, তার মানসিকতার বিষয়, মাইন্ডসেটের বিষয়, যে সে আসলে কোন মাইন্ডসেটে আছে। আমরা 2011 সালে যেসব কোম্পানিগুলো দেখেছি এবং যেগুলোকে ভালো কোম্পানি বলে মনে হয়েছে, আমরা তৃতীয়বার যখন গেলাম 4 বছর পর, তখন দেখেছি কোনো কোনো কোম্পানি উপরে উঠেছে, আরও ভালো হয়েছে, কোনো কোনো কোম্পানি ওখানেই আছে, কোনো কোনো কোম্পানি এত খারাপ হয়েছে যে লজ্জা করে তাদের সম্পর্কে কথা বলতে। অ্যান্টি ক্যান্সার ড্রাগ বানাবে, হরমোন বানাবে, হায়ার অ্যান্টিবায়োটিক্স বানাবে, এরকম একটা বড় কোম্পানি যার কয়েকটা কারখানা, সে যখন নাকি মানসম্পন্ন ওষুধ তৈরি করে না, তখন এই দুঃখটা রাখবো কোথায়? এই দুঃখটা তো রাখার জায়গা নেই। তো এখন বিষয়টা হলো যে স্বস্তির বিষয়টা হলো যে এটাই সব না, মানে এই ধরনের কিছু উদাহরণ আছে, এই ধরনের উদাহরণ থাকবে, সব দেশেই হয়তো থাকে। যেমন ভারত, আপনার দেখা গেছে যে হাতি কমিশন বলে একটা কমিশন হয়েছিল এই আজ থেকে 10-15 বছর আগে, এবং হাতি কমিশনের রিপোর্ট অনুযায়ী 500-র বেশি ওষুধ কোম্পানি তারা বন্ধ করে দিয়েছিল, যে নকল ভেজাল নিম্নমানের ওষুধ যাতে না তৈরি হয় সেই কারণে। এবং আজকে ভারত কিন্তু একটা ভালো জায়গায় চলে এসছে। ওই যে আপনার কোথাও যদি একটু ঘা হয়, ইনফেকশনটা খুব বেড়ে যায়, গ্যাংগ্রিন টাইপের হয়ে যায়, তখন কিন্তু এটা কেটে ফেলে দেওয়াটাই সবচেয়ে ভালো। ফার্মাসিউটিক্যাল বিজনেসের জন্য ব্যাপারটা তাই। কিছু লোকের চাকরি যাবে, কিছু লোকের ইনভেস্টমেন্ট নষ্ট হবে, এইসব কথাবার্তা আমরা প্রায়ই শুনি, মিডিয়াতেও শুনি, কোনো কোনো মিডিয়া ওই কথাগুলো বলে। কিন্তু মিডিয়ার বন্ধুদেরকে এটা বুঝতে হবে যে গ্যাংগ্রিনাস গ্রোথ, টিউমারাস গ্রোথ, এটা কোনো গ্রোথ না আসলে, এটা কিন্তু স্বাস্থ্যের ক্ষতি। এই প্রসঙ্গে আমি ওনার কাছে আমি শুনতে চাই যে আপনাদের আসলে মোটিভটা কি? আপনারা আপনাদের কোম্পানি, উনি যেই কথাটি বললেন যে আসলে মানসম্পন্ন অনেক কোম্পানি রয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বাজারে এখনো নিম্নমানের ওষুধ পাওয়া যায়। প্রকৃতপক্ষে যদি কেউ সাস্টেইন করতে চায় বাজারে, তাহলে কোয়ালিটিকে বাইপাস করে, সেটা শুধু ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট না, যে কোনো প্রোডাক্টই যদি আপনি মানসম্পন্ন না করেন, তাহলে বাজার অর্থনীতির এমনই একটি কনসেপ্ট, ক্রেতাই ডিসিশন দিয়ে দেবে যে এটা চলবে কি চলবে না। সেটা হলো আলটিমেট, এটা হলো ক্রেতা তো বুঝতে পারে না যে এটা ভালো না খারাপ। আচ্ছা, আর না, এটা তো ধরেন হলো একটা জেনারেল কনসেপ্ট যে মুক্তবাজার অর্থনীতির যদি আমি বলি, তাহলে বাজারই ডিসিশন দিয়ে দেয় চলবে কি চলবে না। আর ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে এটা তো আগেই বলেছি, এটা সাধারণ কমোডিটি না। আর আমাদের মোটিভের কথা যদি বলেন, তাহলে আমাদের বলতেই হবে যে আমরা চেষ্টা করেছি যে একটা জিএমপি গাইডলাইন ফলো করে একটা ফ্যাক্টরি করার জন্য, যেখানে যেটা টেকনিক্যাল টার্ম যেটা উনি বুঝবে এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তারা বুঝবে, এইচভ্যাক সিস্টেম বা ওই সমস্ত মেশিনারি যেগুলো আমি বললাম, সেগুলো মিলেই আমরা একটা প্রতিযোগিতামূলকভাবে যাতে আমরা দেশে এবং আন্তর্জাতিকভাবে আমরা যাতে এই কোম্পানিটাকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই ধরনের কলাকৌশল নিয়েই, এই ধরনের স্ট্র্যাটেজি নিয়েই আমরা বাজারে এসেছি এবং আশা করি আমরা ভালো করব এবং ভালো করছে।
সারা দেশেই। আপনি একটু রপ্তানির বাজারটা সম্পর্কে একটু বলবেন, যেমন নতুন বাজার সৃষ্টির ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জের আপনার সম্মুখীন হচ্ছেন? রপ্তানির ক্ষেত্রে যদি আপনি সারা পৃথিবীর বাজারটাকে যদি আমি 3 ভাগে ভাগ করি, একটা হলো হাইলি কন্ট্রোল মার্কেট, আরেকটা হলো মডারেটলি এবং লো কন্ট্রোল, যেটা রেগুলেটেড বাই, খুব অতটা মেনটেন করা হয় না। যেমন ধরুন যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো, যেমন আমরা ইউএস এফডিএ এবং ইউরোপিয়ান দেশে যে সমস্ত দেশ আছে, তারা হলো এটা হাইলি রেগুলেটেড, তারা হলো জিএমপি গাইডলাইনের কোনো কিছুই তারা বাদ না দিয়ে তারা এই প্রোডাক্টকে কখনোই নেবে না। ধরুন ফুড এবং ড্রাগকে ইউএস গভর্নমেন্ট তারা একই ক্যাটাগরি দেখছে, যে ড্রাগ মানে তার এই বিধিবিধান মেনে সেটাকে আমরা বলবো ড্রাগ। তো সেই মার্কেটে যখন আমরা এই সমস্ত ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন সার্টিফিকেশন পেতে আপনাকে সম্পূর্ণভাবে তাদের গাইডলাইন চেকলিস্ট ফলো করে করতে হবে। আর মডারেটলি মার্কেট যেটা আছে সেটাও ধরেন অপেক্ষাকৃত একটু কম। আবার কিছু যেমন মিয়ানমার মার্কেট বলছে যে এগুলোতে কিন্তু অতখানি রেগুলেটরি ব্যারিয়ার অতখানি নেই, তবে একেবারে যে নেই তা না। তো আন্তর্জাতিক যে কোনো বাজারে ঢুকতে গেলে তারা কিন্তু ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট বা যে কোনো প্রোডাক্টের কথাই বলি, তারা দেখবে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তুলনামূলকভাবে। একই প্রোডাক্ট সে ইন্ডিয়াতে কি দামে পাচ্ছে এবং কি মানের পাচ্ছে, এবং একই প্রোডাক্ট বাংলাদেশে কিভাবে পাচ্ছে এবং তার দেশে কিভাবে পাচ্ছে, এই তুলনামূলক সুবিধাগুলো তারা বিবেচনা নিয়েই কিন্তু তারা ক্রয় সিদ্ধান্ত নিয়ে থাকে। তা আমাদের দেশে যে পণ্য ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, আমরা যে 125টা দেশে যে আমরা এখানে ঢুকতে পেরেছি, তারা কিন্তু সেখানে প্রতিটি কান্ট্রিতেই কিন্তু রেগুলেটরি ব্যারিয়ারকে মিট করেই ঢুকতে হয়েছে। এটা হলো একটা। সেকেন্ড হলো সে কিন্তু প্রাইস কম্পিটিটিভনেসটাও কিন্তু তাকে প্রুভ করতে হয়েছে। বাংলাদেশে যখন আমেরিকান কোনো গার্মেন্টস কোম্পানির মালিক বাংলাদেশে গার্মেন্টস প্রোডাক্ট কিনতে আসে, উনি কিন্তু দয়া করে কিনে না, এখানে তার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তুলনামূলক সুবিধা দেখেই কেনে। আর ফার্মাসিউটিক্যাল তো এটা হাইলি সফিস্টিকেটেড এবং হলো একটা প্রসেস দ্বারা নিয়ন্ত্রিত। জি জি, আমাদের আসলে নতুন বাজার সৃষ্টির ক্ষেত্রে যে ধরনের চ্যালেঞ্জের আপনারা সম্মুখীন হয়ে থাকেন, এবং আমাদের ওষুধের মান নিয়েও আপনারা আসলে এক ধরনের শঙ্কাও অনেক ক্ষেত্রে তৈরি হয়। তো আপনারা কি ধরনের ওষুধ নিয়ে আপনারা কাজ করছেন, এবং ভবিষ্যতে বাংলাদেশে আসলে কি ধরনের ওষুধ নিয়ে কাজ করার সম্ভাবনা বেশি, সুযোগটা বেশি? প্রথমত একটা কোম্পানি হিসেবে আমরা যখন প্রোডাক্ট সিলেকশন করে থাকি, তো প্রোডাক্ট সিলেকশন স্ট্র্যাটেজি আছে, সেটা হলো মার্কেট ডিমান্ড এবং সাপ্লাই থেকে একটা বিজনেসের উৎপত্তি হয়। আমরা দেখব যে আমাদের দেশে এটা ডিমান্ড আছে অথচ এর সাপ্লাই নেই, যে প্রোডাক্ট উন্নত দেশে চলে এসছে আমাদের দেশে আসে নাই, সেটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমরা প্রোডাক্ট সিলেকশন করব। দ্বিতীয়ত হলো বাংলাদেশে যে প্রোডাক্টের গ্রোয়িং মার্কেট, সেই মার্কেটকে টার্গেট করে আমরা প্রোডাক্ট সিলেকশন করে থাকি। আর একটি কথা আমি বিরতির আগে যেটা বলছিলাম, যে একটা ইন্ডাস্ট্রি আর একটা ট্রেডিং হাউসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইন্ডাস্ট্রি মানে সেখানে হিউজ ইনভেস্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, মেশিন, লট অফ থিংস রয়ে গেছে, যেখানে আর বিনিয়োগটা অনেক বেশি, এবং এখানে নট ইজি টু ইন অ্যান্ড নট ইজি টু আউট। ফলে আমি যখন একটা ইন্ডাস্ট্রি করছি তখন কিন্তু এটা লং টার্ম সাস্টেনেবিলিটি স্টাডি করেই আমাকে করতে হচ্ছে। সুতরাং কোয়ালিটিকে ইনফিরিয়র করে এই প্রোডাক্টের এই ইন্ডাস্ট্রি সাস্টেন করতে পারবে না, এটা কিন্তু একজন বিজনেসম্যান জানে। তারপরেও যেটা অ্যাডাল্টারেশনের যে কোশ্চেন যেটা আসছে, আমাদের দেশ অন্য দেশের চেয়ে, পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে অনেক ভালো আছে। আপনি ইন্ডিয়ায় যদি বলেন, দেখবেন যে এই নিম্নমানের ঔষধের পরিমাণ হবে তাদের গবেষণাতে প্রায় 20%-এর মতো। আমাদের দেশে কিন্তু এটা 1%ও 2%ও এটা হবে না। 7% যদি হয়ে থাকে, সেটা অথেন্টিক কোনো রিসার্চ ডাটা কিনা, আমি 5% পর্যন্ত জেনেছিলাম। আবার যদি 7% হয়ে থাকে, তাহলে দেখুন যে পার্শ্ববর্তী দেশের চেয়ে আমরা পেয়েছি 7, তবে আমরা চাই যে এটা 0% হোক। না, সেটাই, এটা যেহেতু ড্রাগ, সেটা কিন্তু যে কোম্পানি যে করছে তা কিন্তু বলা যাচ্ছে না। এটা হয়তো এমনও হতে পারে কোম্পানির নাম দিয়ে অন্যরা এটা করছে, সাধারণত সেটাই হয়ে থাকে। তো আমি একজন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমি বলতে পারি যে আমাদের দেশের প্রতিটি সেক্টরেই এগিয়ে গেছে, কিন্তু আমাদের ঔষধ শিল্প যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামী দিনে আমাদের দেশের পরিচয় হবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। কারণ এটা সাধারণ কমোডিটি নয়, যার কোয়ালিটিকে এবং প্রসেসকে প্রুভ করে এবং প্রাইস কম্পিটিশনে যদি এটা ইউএস মার্কেটে যেয়ে থাকতে পারে, এটা যদি আপনার অস্ট্রেলিয়ান মার্কেটে যদি ঢুকে থাকতে পারে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, তাহলে কিন্তু এটাকে আর ঠেকিয়ে রাখার কোনো উপায় নেই। এর সাথে ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মেথড, এভরিথিং গত 40 বছরের স্বাধীনতার পর থেকে এটা কিন্তু অনেক বেশি ম্যাচিউরড, অনেক বেশি রিসোর্সফুল।
আমাদের এই ম্যাচিউরড অবস্থা থেকে আমরা যাতে আর কি বিচ্ছিন্ন না হয়ে যায়, তো সেই জন্য স্যার আপনার কি পরামর্শ যে আসলে এই সবসময় কি একটা মনিটরিং ব্যবস্থা কি থাকা উচিত না? না, সে তো অবশ্যই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, Right. আমরা বাংলা নাম করেছি উত্তম উৎপাদন কৌশল, এটা তো মানতেই হবে। বাংলা আছে নাকি? আমরা বাংলা করেছি আর কি। তো উত্তম উৎপাদন কৌশল জিনিসটা হলো যে আপনি যাই তৈরি করেন, আপনি যদি পিঠা বিক্রি করেন সেটাও তো একটা কোয়ালিটি থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই। চানাচুর করলেও একটা থাকতে হবে। মান যে কোনো প্রোডাক্টের মান ছাড়া তো আসলে কনজিউমার নেবে না, এবং মান না থাকলে যেটা হবে কোম্পানি নিজেই একসময় মানে মার্কেট থেকে আউট হয়ে Out যাবে, হয়ে যাবে, কারণ এটা তো কনজিউমার তাকে নেবে না। নেবে না। এখন বিষয়টা হলো যে এইটা খুব সহজ হিসাব, কিন্তু সমস্যাটা হয় যখন প্যাকেটটা থাকে খুব সুন্দর, ভিতরে থাকে খারাপ জিনিস, যেটা নাকি কনজিউমার বুঝতে পারে না, যেটা একটু আগে আপনি বলছিলেন। তো এই জায়গাগুলোতে যেটা দরকার সেটা হলো যে সরকার এই বিষয়টা খুব সচেতন। আমরা দেখেছি যে সরকার সচেতন, মন্ত্রণালয় থেকে বারবারই তাগাদা দেওয়া হচ্ছে এই বিষয়গুলোতে যথাযথ কর্তৃপক্ষগুলোকে। সংসদীয় কমিটি আছে একটি, এবং সেই সংসদীয় কমিটি তারাও খুবই এই ব্যাপারে কনসিয়াস। এখন যেটা হতে পারে সেটা হলো যে আমাদের ওই মনিটরিং ব্যবস্থাটা যেটা আপনি বলছেন, যে এটা যেন লাগাতার থাকে, মাঝে মধ্যেই যেন ওই একটা কোম্পানিগুলো তারা তাদের কি অবস্থা যাচাই করা যায়, এটা হলো একটা ব্যবস্থা করা দরকার। দ্বিতীয় হলো যে যে কাঁচামালগুলো আপনি আনছেন বাইরে থেকে, যদি কাঁচামালগুলো আমরা নিজেরাই উৎপাদন করা শুরু করে দিতে পারি, এটা তাহলে কিন্তু ওষুধের দামটাও কমবে, একই সঙ্গে ইন্ডাস্ট্রিও সাস্টেইন হবে। ইন্ডাস্ট্রিটাও আরো বুমিং একটা ব্যবসা করতে পারে। আমরা কিন্তু যেটা মনে করি যে আমাদের ম্যান পাওয়ারের কিন্তু কোনো অভাব নাই। মধ্যপ্রাচ্যের বহু লোক বহু ইন্ডাস্ট্রি করতে পারে, অথচ পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে একটা মাত্র কোম্পানি জুলফার, গালফ ফার্মাসিউটিক্যালস। কারণটা কি? কারণটা হলো যে ওদের ফার্মাসিস্ট নাই, ওখানে কেউ ফার্মেসি পড়ে না, ফার্মেসির মতো কঠিন বিষয় পড়া তাদের তরুণদের আকৃষ্ট করে না, তারা অন্য কিছু নিয়ে ব্যস্ত। কিন্তু আমাদের দেশে কিন্তু আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টস বেশ কিছু ইউনিভার্সিটিতে আছে, পাবলিক এবং প্রাইভেট দুই জায়গাতেই, এবং আমাদের ছেলেমেয়েরা মেধাবী, আমাদের সন্তানরা যথেষ্ট পরিমাণে মেধাবী। এইটা আমাদের একটা সম্পদ, বাংলাদেশের গরিব দেশ হলেও এই সম্পদটা নিয়ে কিন্তু আমরা আমাদের এই লোকগুলো বাইরে যারা যাচ্ছে তারা বেশ ভালো কাজ করছে, ফার্মেসি বলেন, ডাক্তার বলেন, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, সব ধরনের। ইভেন একটা মিস্ত্রিও কিন্তু তারা খুব অবাক হয় যে একটা অশিক্ষিত মানুষ কিন্তু বিদ্যুতের কাজ কি চমৎকার করে, পাম্প মেশিনের কাজ, গ্যারেজের কাজ কি চমৎকার করে। তো এই যে বাঙালির যে এই টেকনিক্যাল বুদ্ধিগুলো খুব ভালো, এইটা আমাদের আরেকটা বড় সম্পদ। এবং সেই কারণে আমরা মনে করি যে আমাদের যেহেতু ম্যান পাওয়ারটা আছে, অতএব আমাদের পরমুখাপেক্ষিতা মানুষের জন্য দরকার হবে না। একটা সময় ছিল যখন নাকি এই ইস্ট পাকিস্তান, দিদিয়ান ইস্ট পাকিস্তানে বাইরে থেকে লোকজন এসে ওষুধ তৈরি করতো, আমেরিকা থেকে কনসালটেন্ট আসতে হতো। এখন কিন্তু সেগুলো লাগে না, এখন আমাদের এখানে এগুলো সব মানে যথেষ্ট পরিমাণে আছে। তো সেক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে যে ওই র মেটেরিয়ালগুলো যদি আমরা একটু ইয়ে করতে পারি, এক্সপোর্ট ইনসেন্টিভ, এটা গভর্নমেন্ট বলেছেন তারা করছেন এবং করবেন, আরও করবেন। আমরা মনে করি যে এই ক্ষেত্রে ভারতের উদাহরণটা কিন্তু নিতে পারি আমরা। ভারত খুবই চমৎকার চমৎকার সব ইনসেন্টিভ দিচ্ছে, তাতে করে রাষ্ট্রেরও 2 পয়সা আয় হচ্ছে বেশি, এবং কোম্পানিও বেশি উৎসাহিত হচ্ছে, ফলে দেশের ইকোনমিটাও আরও বুমিং হচ্ছে। একটা বিষয় আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, যদি আমরা এই সবগুলো মিলিয়ে কাজটুকু করতে পারি, যদি নকল ভেজাল নিম্নমানের ওষুধ বাজারে না থাকে, যদি আজে বাজে কোম্পানিগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলে পরিচয় দিতে না পারে, এগুলোকে যদি বাতিল করে দেওয়া যায়, ভালো কোম্পানি যদি এখানে থাকে, ভালো ব্যবসা যদি করতে পারে, রপ্তানি ভালো করতে পারে, 2021 সালে কিন্তু আমরা গার্মেন্টসের পরে সেকেন্ড এক্সপোর্ট আর্নিং সেক্টর হব। এটা কিন্তু কোনো বাড়াবাড়ি না, এটা কিন্তু প্রজেক্টেড, আমরা হিসাব করেই বলছি। আর 2030 সালে কিংবা 32 সালে, মানে এই জায়গাটা একটা রেঞ্জ আছে 30 থেকে 32, এই জায়গাতে আমরা পৌঁছাবো, গার্মেন্টসকে আমরা ক্রস করে যাব, আমরা 1 নম্বর সেক্টর হিসেবে থাকব বাংলাদেশে। যে কথাটা উনি বলছিলেন যে এটা কিন্তু কোনো অতিশয়োক্তি না, বাংলাদেশের এখন শুধু গার্মেন্টস দিয়ে পরিচয় না, বরং গার্মেন্টসের পরিচয়টাকে ছাড়িয়ে যাবে ওষুধের পরিচয়। কিন্তু স্যার যে জিনিসটা আপনি শুরু করছিলেন যে 30 থেকে 32 সালের মধ্যে আমাদের যেই, আপনি তো বললেন যে আমাদের একটা বিশাল সম্পদ রয়েছে, আমাদের প্রচুর মেধাবী ছেলেমেয়েরা এই সেক্টরগুলোতে আসছে, ফার্মাসিস্ট হিসেবে আসছে, কিন্তু তাদের এই মেধাকে কাজে লাগানোর জন্য কিংবা একটা সক্ষম একটা জায়গায় পৌঁছানোর জন্য নিশ্চয়ই একটা মানে গবেষণা বেসড একটা কাজ নিশ্চয়ই প্রয়োজন। মানে আমরা তো এই পেটেন্ট সুবিধা সবসময় পাবো না, 33 সাল পর থেকে পাবো না। তো সেই
পর্যন্ত আমাদের আসলে কর্মকৌশলটা আসলে কি হওয়া উচিত? কর্মকৌশলের মধ্যে কয়েকটা জিনিস হলো যে নিউ মলিকিউল যেগুলো বাইরে বেরোচ্ছে, আমরা বলি যে নতুন নতুন ওষুধগুলোকে আমরা বলি যে নিউ আইটেম, নিউ মলিকিউল। ওই নিউ মলিকিউলগুলো বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গেই আমাদের এখানে এই কোম্পানিগুলোকে আমরা বলবো যে আপনারা নিয়ে আসেন, এখানে রেজিস্ট্রি করে ফেলেন। আমরা তো জেনারিক মার্কেট, এবং আমরা যেহেতু পেটেন্টের আওতায় না, বঙ্গবন্ধু যেই কাজটা শুরু করেছিলেন 72 সালে, তিনি অত্যন্ত দূরদর্শী একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যেই কারণে তিনি তখনই মানে বুঝতে পেরেছিলেন যে পেটেন্ট আমাদের থাকলে আমরা বিপদে পড়ে যাব। উনি তখনই কিন্তু পেটেন্ট রাইট ভায়োলেট করলেন এবং বললেন যে বাংলাদেশ পেটেন্ট মানবে না, তোমরা সমানে এটাকে এই যত ওষুধ আছে ওষুধের কারখানাও পারমিশন দাও, এবং তারা যদি ওইসব ওষুধগুলো বানাতে চায় যেগুলো পেটেন্টেড, পারমিশন দাও, দায়িত্ব আমার। তখন তাকে বলা হয়েছিল যে আপনি যে এই দায়িত্ব নিচ্ছেন মামলা করে দেবে মাল্টিন্যাশনাল কোম্পানি। তো ওনার কথাটা খুব সুন্দর ছিল। তখন তো আমরা ছাত্র, আমরা পত্রিকায় দেখেছি সেগুলো, যে সারা জীবন তো গরিব মানুষের ভাতের লড়াই করলাম, অধিকার আদায়ের লড়াই করলাম, এবার ওষুধের লড়াইটা আমরা করব। তো এখন বিষয়টা হলো যে এই পেটেন্ট রাইট 2015 পর্যন্ত আমাদের ওয়েবার ছিল, আমরা এখন 2032 পর্যন্ত পেয়েছি। সরকারকে ধন্যবাদ একটা বড় অর্জনের জন্য। এই সময়টা কাজে লাগাতে হবে প্রতিটা দিন, প্রতিটা বছর, এবং এই জন্য আমাদের ওই বাইরের ড্রাগগুলো এখানে এসেনশিয়াল ড্রাগ লিস্টের মধ্যে নিয়ে নিতে হবে। এসেনশিয়াল ড্রাগ লিস্টে নিয়ে নিলে তখন কিন্তু আপনি যদি 2033 পরে কেউ আপনাকে বলে যে কি ভাই এটা তো আমার পেটেন্টেড, তুমি বানাচ্ছ কেন, আপনি বলবেন যে আমার এটা পাবলিক হেলথের সঙ্গে এখন অংশ, জনস্বাস্থ্য রক্ষার একটা অংশ। এবং ওই ট্রিপসের মধ্যে ওই আইনে প্রভিশন আছে, যদি কোনো ওষুধ জনস্বাস্থ্যের অংশ হয় তাহলে ওই ওষুধের উপরে পেটেন্টের প্রযোজ্য হবে না। তার মানে আপনি 32-এর পরেও কিন্তু ওই ওষুধটাকে ব্যবহার কিছু কিছু ক্ষেত্রে এই সুবিধা পাবো। জনাব মুস্তাফিজুর রহমান, আপনি আসলে একটু আমাদেরকে পরিষ্কার করবেন যে আপনি একটা কথা বলছিলেন যে অভ্যন্তরীণ বাজারে যেটি ডিমান্ড, সেই অনুযায়ী আপনারা ঠিক করেন যে কী ধরনের ওষুধ আপনারা নিয়ে আসবেন, কী ধরনের ওষুধ নিয়ে আপনারা কাজ করবেন। তো এখন তো আসলে বিশ্বের নতুন নতুন গবেষণা আসছে, নতুন নতুন ওষুধ আবিষ্কার হচ্ছে। তো আপনারা এই প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে কোন দিকটা আসলে গুরুত্ব দেন আসলে বেশি? খুব ছোট করে বলবেন। যেটা আপনি আগেও বলেছেন, যেটা আসলে তো প্রোডাক্ট সিলেকশন করতে হবে বাজারকে টার্গেট করে। আমি একটা প্রোডাক্ট অনেক টাকা খরচ করে আমি রেজিস্ট্রেশন নিলাম, কিন্তু বাজারে এটার আমরা বাজারটা ধরতে পারলাম না। সুতরাং আমাকে প্রথমেই নির্ধারণ করতে হবে যে অপরচুনিটিটা কি আছে। অপরচুনিটিটাকে মেজার করে আমরা প্রোডাক্ট সিলেকশন করে থাকি। আগামী দিনের মার্কেটটা কোন দিকে যাবে সেটাকে টার্গেটে রেখে আমরা প্রোডাক্ট সিলেকশন করে থাকি। যেমন এখন ফিউচারের ফার্মাসিউটিক্যাল সলিউশন হবে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি এখন নতুন কনসেপ্ট, হয়তো দেখা যাবে যে 10 ইয়ার্স পরে এই চিকিৎসা বিজ্ঞানে সেদিকটাতেই যাবে। আমরা তো ইতিমধ্যে আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, শুনছিলেন আমাদের আলোচনা, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।